বর্ষা আমাদের অনেকেরই প্রিয় ঋতু, কেননা গ্রীষ্মের শেষে তীব্র গরমের হাত থেকে কিছুটা স্বস্তি দেয় বৃষ্টি। কিন্তু এই বর্ষা অনেকের জন্য আবার বিপদও ডেকে আনতে পারে। গত এক যুগে দেশের উত্তরাঞ্চলের মানুষ ক্রমাগত প্রবল বৃষ্টি, বন্যা এবং ভূমিধসকে মোকাবিলা করেছেন। কিছু অঞ্চলে আবার জলবায়ু পরিবর্তনের কারণে জলের সংকটও ক্রমাগত বাড়ছে। বৈরী এই পরিবেশে টিকে থাকবার জন্যে কী ধরনের উপায় খুঁজে নিচ্ছেন মানুষ, কিভাবে অর্থনৈতিক এবং অন্যান্য কাজকর্ম চালু রাখছেন, তাই খুঁজব ইকো ইন্ডিয়ার আজকের পর্বে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। এই পর্বে থাকছে আসামে বাড়ছে বন্যা। মিসিং সম্প্রদায়ের মানুষেরা নিজস্ব পদ্ধতিতে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন, কিন্তু তারপরেও তাদের বাসস্থান ঝুঁকির মুখে। এবং বন্দর কিংবা পার্ক, সাম্প্রতিক বছরগুলোতে জলের সংকটে পড়েছে বার্লিন। পানীয় জলের সরবরাহ ঠিক রাখতে কি করছে শহর কর্তৃপক্ষ? তবে শুরুতেই যাব কেরালাতে। বর্ষায় বৃষ্টির ছোঁয়ায় এই রাজ্য সবুজে ছেয়ে যায়, কিন্তু বৃষ্টির কারণে মানুষের বসতিতে সাপের উপদ্রব বাড়তে শুরু করে। বাসস্থান হারিয়ে সাপেরা মানুষের কাছাকাছি আসতে বাধ্য হয় এবং এর ফলে সাপ ও মানুষের সংঘাত অনিবার্য হয়ে পড়ে। সাপের ছোবলে আক্রান্ত হওয়ার হারে বিশ্বে অন্যতম শীর্ষে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেরালা নতুন উদাহরণ গড়তে শুরু করেছে। তাদের রেস্কিউ মডেলটি কি বর্ষায় সাপ ও মানুষের সহাবস্থান নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে পারবে? ৭৮ বছর বয়সী রামানের এখনো ১৫ বছর আগেকার ঘটনা স্পষ্ট মনে আছে। মাঠে ঘাস কাটার সময় একটি সাপ তাকে কামড়েছিল। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্যথা বাড়তে থাকে। তারা আমাকে একটা ইনজেকশন দেয়, কিন্তু আমার পা কোমর পর্যন্ত ফুলে যায়। আমি হাঁটতে পারছিলাম না। আমরা আছি কেরালার উত্তরে কাসারগোড়ে। জলবায়ু পরিবর্তনের জন্য এখানে বর্ষা আগের চেয়ে বেশি তীব্র হয়েছে। বর্ষায় অনেক জায়গা টানা কয়েকদিন ধরে জলে ডুবে থাকে। এতে শুধু মানুষ নয়, সাপেরাও বাসস্থান হারায়। এদের মধ্যে পৃথিবীর ভয়ঙ্করতম 4টি সাপ রয়েছে। এরা হলো কালাচ, চন্দ্রবোড়া, বোড়া এবং ভারতীয় গোখরো। কেরালায় বছরের পর বছর সাপের কামড়ে বহু মানুষ মারা গিয়েছেন। শুধু 2019 সালেই 100-র বেশি প্রাণ হারিয়েছেন। 42 বছর বয়সী সন্তোষ প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী। স্থানীয়রা যাতে নিজেরা বিপজ্জনক সাপ ধরার চেষ্টা না করেন সে বিষয়ে সতর্ক করলেন তিনি। വളരെ ചെറിയ പാമ്പുകളുടെ വലിയ പാമ്പുകൾ അപ്പൊ തിരിച്ചറിയാൻ ഭയങ്കര പ്രശ്നമാണ്, ബുദ്ധിമുട്ടുണ്ട്. আলাদা করা বেশ কঠিন। സിമിലർ ആയിട്ടുള്ള ഒരുപാട് പാമ്പുകളുണ്ട്. কিছু সাপ দেখতে একদম একরকম। ഇപ്പൊ പെരുമ്പാമ്പിനെ যেমন অনেকেই അണലിന്ന് വിചാരിച്ചു പിടിക്കുന്ന ആൾക്കാരുണ്ട്, അണലിനെ പെരുമ്പാമ്പ് എന്ന് പറഞ്ഞു പിടിക്കുന്ന ആൾക്കാരുണ്ട്। সন্তোষের গ্রাম পানায়ালের মানুষ সাপ দেখলেই তাকে ডাকেন। এবার একটা সাপ গোয়াল ঘরের কাছে বাসা বেঁধেছে। এই কাজে সন্তোষকে শান্ত ও একাগ্র থাকতে হয়, যাতে সাপটাকে দ্রুত এবং নিরাপদে ধরা যায়। সেখানকার লোকজনকে রক্ষা করার দিকেও আমাকে লক্ষ্য রাখতে হয়। মানুষ আর সাপ দুজনেরই যেন কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করতে হয়। সাপটাকে তাড়াতাড়ি জঙ্গলে ছেড়ে দিতে হয়। কেরালার ৩,০০০-এরও বেশি সাপ উদ্ধারকারীদের একজন সন্তোষ। তারা স্বেচ্ছাসেবকদের একটা দল গড়ে তুলেছেন। এই দলের সদস্যরা যে কোনো জরুরি অবস্থায় সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, উদ্ধার এবং সংরক্ষণের জন্য কেরালা বন বিভাগ সর্প নামের একটি অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা যায়। গত 5 বছরে এভাবে প্রায় 60,000 সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিটি উদ্ধারের বিবরণ স্বেচ্ছাসেবকরা অ্যাপে লিখে রাখেন। গত কয়েকদিনে অনেকগুলো ডাক পেয়েছেন তারা। പിന്നെ ഈ മഴക്കാലത്ത് ഈ വെള്ളം ഒലിച്ചു വരുമ്പോൾ അതിൽ പെരുമ്പാമ്പ് നമുക്ക് ഇന്നലെ തന്നെ അറിയാം. 3-4 കോളുകളാണ് ഈ സമയത്ത് കിട്ടുക. ഇപ്പം കൂടുതലായിട്ട് മഴക്കാലത്താണ് കൂടുതൽ ഈ വെള്ളം ഒഴുകി വരുമ്പോൾ പിന്നെ വെള്ളം ഈ മാളങ്ങളിലേക്കൊക്കെ വെള്ളം കയറുന്ന പാമ്പുകൾ উঁচু জায়গায় চলে আসে। വെള്ളം ഇല്ലാത്ത സ്ഥലങ്ങളിലേക്ക് വിറക് মানুষের বাড়ি বা লাকড়ির স্তূপের কাছাকাছি এদের അങ്ങനെ കൂടുതലായിട്ട് ഈ സമയത്ത് റെസ്ക്യൂ ചെയ്യാറുണ്ട്.
ভারতে সাপের ৩৪০-এরও বেশি প্রজাতি আছে। এর ১/৩ বেশি কেরালায় বাস করে। ১৯৭২ সালে পাশ হওয়া বন্যপ্রাণ সুরক্ষা আইনের আওতায় সাপও রয়েছে, কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণে সাপেরা তাদের প্রাকৃতিক আশ্রয়স্থল হারাচ্ছে। ফলে সাপ আর মানুষের মুখোমুখি হওয়ার ঘটনা বেড়ে গেছে। সর্প নামের দলটি সাপ নিয়ে একটি শিক্ষামূলক কর্মশালা আয়োজন করেছে। সাপ দেখলে মানুষের কি করা উচিত, গোখরো প্রতিশোধ নেয়, এই প্রচলিত বিশ্বাস কি আদৌ সত্যি? സന്തോഷം നമ്മുടെ പരിസരത്തിലുണ്ട്. അതിന്റെ ക്ലാസ്സും അതും കൂടുതൽ നമുക്ക് വായിച്ചിട്ടും എല്ലാം അറിയുന്നത് കൊണ്ട് പാമ്പിനെ കുറിച്ചിട്ട് അങ്ങനെ മുഹൂർത്തം പാമ്പ് അത് അങ്ങനെ ഒരു തെറ്റിദ്ധാരണ പാമ്പിനെല്ലാം കണ്ടാൽ നമ്മൾ സന്തോഷിനെ വിളിച്ചിട്ട് അതിനെ പിടിച്ചുകൊണ്ടുപോയിട്ട് സംരക്ഷിക്കുമായിരിക്കും। এরপর আরেকটি প্রশিক্ষণের জন্য দলটি যাত্রা করে। তারা বেকালের সরকারি ফিশারিজ উচ্চ মাধ্যমিক স্কুলে এসেছেন। সাপ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তারা। তাদের এই উদ্যোগের প্রশংসা করলেন স্কুলের শিক্ষকেরাও। অন্ধকার বা সচরাচর ব্যবহৃত হয় না ভবনের ভেতরের এমন জায়গা সরীসৃপদের পছন্দ। তাই সাপ দেখলে কি করতে হবে, উদ্ধারকারী না আসা পর্যন্ত কিভাবে নিরাপদ থাকা যাবে, এই বিষয়ে জানা থাকা খুবই দরকারি। বাচ্চাদের এই বিষয়ে সচেতনতামূলক শিক্ষা উদ্যোগ সত্যিই ভালো পদক্ষেপ। সাপেরা কীট পতঙ্গ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাখি আর অন্য শিকারী প্রাণীদের খাবার হিসেবেও এরা খাদ্য শৃঙ্খলে বড় ভূমিকা পালন করে। সর্প সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান রাজ্য সমন্বয়ক হিসেবে কাজ করছেন মোহাম্মদ আনোয়ার। সাপেদের ভালো রাখা তার কাছে গুরুত্বপূর্ণ। আগে মানুষ সাপ ধরার সময় তাদের গলা চেপে ধরত, এতে ধরার সময় সাপ আঘাত পেত, বেঁচে থাকার সম্ভাবনা আর থাকত না। উদ্ধারের এখনকার পদ্ধতি বিজ্ঞানসম্মত আর নিরাপদ। সর্পদলের কোনো সদস্য যখন সাপ উদ্ধার করে তখন সেটা সত্যি উদ্ধার হয়। সাপেদের বন্দী বা আহত করা হয় না। আগামী বছরগুলোতে মানুষ আর সাপেদের মুখোমুখি হওয়ার আশঙ্কা নিশ্চিতভাবেই বাড়বে। বিশেষ করে বর্ষাকালে সরীসৃপেরা নতুন আশ্রয় খুঁজতে বাধ্য হয়। কিন্তু সর্পের স্বেচ্ছাসেবক দল এই মুখোমুখি হওয়াকে সংঘাতের বদলে সহাবস্থানে পরিণত করতে সচেষ্ট। বর্ষায় কেরালায় লুকিয়ে থাকা বিপদ উঁকি দেয়, আর অন্যদিকে আসামে এই সময় বন্যায় মানুষের ঘরবাড়ি ডুবে যাওয়ার আশঙ্কায় থাকে মানুষ। সেখানে একটি সম্প্রদায় বংশ পরম্পরায় নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন। এই নদীর ওপরে তাদের জীবন এবং জীবিকার নির্ভরশীল, কিন্তু এই নদী তাঁদেরও বাসস্থান কেড়ে নেয়। প্রতি বছর এই একই সমস্যার সম্মুখীন হয়ে এর থেকে বাঁচবার উপায় তারা নিজেরাই খুঁজে নিয়েছেন। আসামের মিসিং সম্প্রদায়ের মানুষের কাছে ব্রহ্মপুত্র কেবল একটি নদী নয়, এটি তাদের জীবনের ধারা, পথ প্রদর্শক, আবার একই সঙ্গে বিপদের কারণে বটে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই নদীর পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। মিসিং নামের অর্থ জলের মানুষ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এখানে বাসিন্দাদের কর্মব্যস্ততা শুরু হয়। বিশ্বনাথ জেলার মিসিং সম্প্রদায়ের কৃষক রাজেন মিলি নদীর মাঝখানে চপরি দ্বীপের দিকে চলেছেন। গবাদি পশু পালনের জন্য প্রাকৃতিক ও বিস্তীর্ণ চারণভূমি রয়েছে সেখানে। আমি মিসিং মানুষ অকলে ব্রহ্মপুত্রের এতটা কাছে বাস করা হাতে গোনা কয়েকটি সম্প্রদায়ের একটি আমরা। ব্রহ্মপুত্রের ক্ষয়ের কারণে নদী তার পথ বদলায়। আমার নিজ গাঁৱলৈ নদী যখন ঘুরে আমাদের বসতির দিকে বাঁক নেয়, তখন বন্যা হলে আমরা বাড়ি নতুন জায়গায় সরিয়ে নিই। চাংঘর ছাড়া এখানে টিকে থাকা প্রায় অসম্ভব। নহলে থাকিব নোৱাৰে। চাংঘর বা উঁচু বাড়ি মিসিং সম্প্রদায়ের এক অনন্য সৃষ্টি। এগুলো বাঁশ দিয়ে তৈরি, হালকা আর নমনীয় হওয়ায় উঁচু বাড়িগুলো বন্যার জল সহ্য করতে পারে। মিসিং চাংঘৰ বনাবলৈ চাংঘর বানাতে অনেক বাঁশ লাগে, খুঁটি তৈরি, দেওয়াল গাঁথা, উঁচু মেঝে তৈরি থেকে শুরু করে ফল সিলিং সবকিছুতেই বাঁশ লাগিব। এৰি সিলিঙিৰ কাৰণে লাগিব। ছাদের জন্য লম্বা ঘাস দরকার হয়। যদি নাইকিয়া হয়ে যায় আমি তেতিয়া চুল্লির ঘর আমাদের প্রধান জায়গা।
আমার জয়হালকনে আমার মূল ইয়াতে আমি ভাত খাওঁ এখানে আমরা খাই, একসঙ্গে বসে গল্প করি, আগুনকে পবিত্র সাক্ষী হিসেবে রেখে তার সামনে আমরা প্রতিজ্ঞা করি। এইটো আমি আঁকি কৰি আমি এইটো শপথ গ্রহণ কৰো। সাধারণ একটি চাংঘর তৈরিতে ৮০,০০০ থেকে ১ লাখ টাকা খরচ পড়ে। চাংঘরের কার্যকারিতা সরকারও স্বীকার করে নিয়েছে। ন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামের মাধ্যমে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের বাসস্থানের সুযোগ করে দেওয়া হয়। বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় চাংঘর বানাতে তারা অর্থ সাহায্য করে। বানপানী আইলে আমার বন্যার ফলে আমাদের জমি উর্বর হয়, হাড় দিয়ে চাষ করলে ভালো ফলন হয়। আমি খেতি কৰিবলৈ ভাল লাগে, তেতিয়া খেতি ভাল। আমরা এখানে আও আর বাওয়ের মতো বন্যা সহনশীল ধান চাষ করি, আলি খেতি কৰো, গরু ছাগল মুরগি আর হাঁস পালন করি, ছাগলী কুকুৰা পাৰ। মাছ আমাদের প্রধান খাবার। আমাৰ আমরা মিসিংরা মাছের উপর খুবই নির্ভরশীল। মিসিং মানুহসকলে মাছ লাগিবই। ৬,৮০,০০০-এরও বেশি মানুষ নিয়ে মিসিং সম্প্রদায় আসামের বড় আদিবাসী গোষ্ঠীগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের কারণে তারা এখন সংকটে পড়ছেন। বন্যা ও ভূমিক্ষয় বাড়লেও এর উপর নির্ভর করে চাংঘরের মতো সমাধান খুঁজে নিয়েছেন তারা। যখন নদীর জল কর্দমাক্ত আর বালিতে ভর্তি হয়ে যায়, তখন বোঝা যায় পাহাড়ে অতিবৃষ্টি হয়েছে। কয়েকদিনের মধ্যেই বন্যা আসতে পারে। বর্ষা এলে চাংঘরের সত্যিকারের উপকারিতা বোঝা যায়। আমরা বাড়িতে চিহ্ন দিয়ে রাখি যাতে জল তার নিচে থাকে। কিন্তু এই টিকে থাকার গল্প শুধু পুরুষদেরই নয়। নদীর সঙ্গে বসবাস করা মিসিং সম্প্রদায়ের নারীরাও প্রতিদিনই প্রতিকূলতার মুখোমুখি হন। ইয়ার একদম সাং ডুবি যায়, কখনো উঁচু মেঝেতেও জল উঠে যায়। আমি সাঙর উপর সাং বনে আসি, আরেকটা মেঝে আমার মাইকি মানুষ এখানে সবাই নৌকা চালাতে পারে না। কিছুমান যাব পারে, কিছুমান যাব নোৱাৰে। 15 বছর বয়স থেকেই নৌকা চালাতে পারি। মই 15 বছর পরে নাও চলাং। আরো হুনমতির মতো অনেক পরিবারের জীবনযাত্রা নৌকার উপরে নির্ভরশীল। রাজেনের জন্য নৌকাটি তার বাড়ির মতোই গুরুত্বপূর্ণ। বন্যার জন্য সব দিক থেকে প্রস্তুত থাকা মিসিংদের জীবনেরই অংশ। খাবার জমিয়ে রাখা, ব্রহ্মপুত্রের জোরালো স্রোতে টিকে থাকার জন্য সাঁতার শেখা, চাষের সময় বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার এসব জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তারা শিখে আসছেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে চাংঘর এই সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিপদের সময় মানুষ তাদের নিজেদের বাড়িতে থাকতে পারে, অন্য গোষ্ঠীর কাছে যেতে হয় না। বন্যায় শুধু আশ্রয়ের সমস্যাই নয়, পড়াশোনা, স্বাস্থ্য আর নিরাপত্তা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। অনেক তরুণ এখনও গ্রামে থাকে। তারা বয়স্কদের কাছ থেকে সাংস্কৃতিক পরম্পরা আর সমাধানের নতুন উপায় খুঁজে নিচ্ছে। মিসিংরা ব্রহ্মপুত্রের বিরুদ্ধে লড়াই না করে শতাব্দীর পর শতাব্দী ধরে তাল মিলিয়ে বেঁচে আছে। চাংঘর শুধু একটি আশ্রয় নয়, এই ঘর তাদের স্মৃতি, জ্ঞান আর প্রতিরোধেরও প্রতীক বটে, যা পরিবর্তনের জোয়ারেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ভারত থেকে এবারে চলুন যাওয়া যাক ইউরোপের কেন্দ্র বার্লিনে, যেখানে জলের সংকট দিনে দিনে একটি বড় চ্যালেঞ্জে রূপান্তরিত হচ্ছে। জলের স্তর কমে যাওয়ায় শুধুমাত্র যে শহরে পানীয় জলের সরবরাহই হুমকির মুখে পড়েছে তা কিন্তু নয়, শিল্প উৎপাদন এবং সবুজ পার্কগুলিকে টিকিয়ে রাখা নিয়েও তৈরি হচ্ছে দুশ্চিন্তা। এমন অবস্থায় সেখানকার সরকার একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। সেটি বার্লিনকে জলের ব্যবহার কমাতে কতটা সাহায্য করবে চলুন দেখা যাক। বার্লিনের ওয়েস্ট হাফেন বন্দরের কর্মব্যস্ত কন্টেইনার টার্মিনাল। শহরের বাইরের ইস্পাত কারখানায় পাঠানোর জন্য জাহাজে পুরনো লোহা বোঝাই করা হচ্ছে। বার্লিনে নির্মাণ কাজের অনেক সামগ্রী জাহাজে করে আনা হয়, কিন্তু নদীর জলস্তর কমতে থাকলে গ্যাস টারবাইনের মতো অনেক শিল্প সামগ্রী আর পরিবহন করা যাবে না।
এই পণ্যগুলো আলাদা করা সম্ভব নয়। 500 টন ওজনের টারবাইন তোলা হলে জাহাজ জলে নিচের দিকে ডুবে থাকে, যা পরিবর্তনের উপায় নেই। এটি পরিবহন করতে না পারলে এর উপর নির্ভরশীল শিল্প বড় ধরনের সমস্যায় পড়বে। জলপথই এক্ষেত্রে একমাত্র উপায়। 20 কিলোমিটার দূরে ভানসে হ্রদ ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। জলস্তর কমে গেছে, পানীয় জলের পরিমাণ কমছে। বার্লিনের জল সংস্থাও এই সমস্যা সম্পর্কে জানে। Der Hauptgrund ist tatsächlich die Klimakrise, die einfach hier zu dramatischen klimatischen Veränderungen geführt hat. আবহাওয়া অনেক বদলে গেছে। Viel länger গ্রীষ্মকাল এখন আগের চেয়ে দীর্ঘ। কখনো হঠাৎ গরম পড়ে, কখনো আবার হঠাৎ খরা দেখা যায়। গত বছর তেমনই দেখেছি আমরা। আরেকটি কারণ হলো ক্রমাগত জনসংখ্যা বাড়ছে। আমরা সংখ্যায় বেড়েই চলেছি। Wir werden immer mehr Leute. Wir haben jetzt ein paar sehr, sehr feuchte Monate, das ist schön, aber das Wasser, was jetzt vom Himmel fällt, das wird eigentlich vollständig von der Natur aufgebraucht. Also das geht in die Pflanzen, in die Bäume, davon kommt gar nichts im Grundwasser an. Was wir brauchen, um Grundwasserkapazität wieder zu sichern, sind Niederschläge im Herbst und im Winter. Wenn es ein regenreicher Winter ist, dann erholt es sich langsam wieder, aber wir sind noch nicht wieder auf dem Niveau von vor 2010 beispielsweise. শহরের জল সরবরাহের দায়িত্ব বার্লিনের ওয়াসারবেট্রিবে নামের সংস্থাটির উপরে। এই জল পরিশোধন কেন্দ্রটি সবচেয়ে বড়গুলোর একটি। প্রতিদিন 10 লাখ পর্যন্ত বাসিন্দাকে এখান থেকে জল সরবরাহ করা হয়। বড় বড় পাত্রে নুড়ি দিয়ে জল পরিষ্কার করা হয়, এতে বাসিন্দাদের পানীয় জলের ব্যবস্থা হয়। কিন্তু শহরের নদী আর হ্রদে জল কমে গেলে দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে। জল সংস্থা তার প্রস্তুতি নিচ্ছে। Wenn weniger frisches Wasser nachkommt über die Spree und über die Havel, dann erhöht sich der Anteil von schon mal benutztem Wasser. Das heißt, von dem Wasser, das über unsere Klärwerke gereinigt wird und in den Kreislauf zurückfließt. Der Anspruch ist deswegen nicht nur zu gucken, dass hier im Wasserwerk alles funktioniert, sondern Trinkwasserschutz fängt tatsächlich im Klärwerk an. Und zwar da, wo wir weitergehende Abwasserreinigungsstufen bauen, die zum Beispiel Phosphor und Stickstoff noch besser entfernen. Damit schützen wir die Gewässer. এজন্য লাখ লাখ ইউরো খরচ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া, সেই সঙ্গে জলের ব্যবহার কমানো দুই ব্যয়বহুল কাজ। বার্লিনের সেনেটও তা ভালো করে জানে। Wir investieren nicht erst jetzt, sondern Berlin ist seit 10, 20 Jahren massiv dabei, die Infrastruktur zu modernisieren, auszubauen. Das ist das eine, aber wir müssen natürlich auch eine strategische Entwicklung für Berlin in irgendeiner Art und Weise entwickeln. Das haben wir auch getan. Wir haben einen Masterplan Berlin Wasser aufgelegt. এই পরিকল্পনায় জলের ব্যবহার কমানোর বিষয়টিও আছে। বর্জ্য জল পরিশোধন কেন্দ্র বাড়ানো হচ্ছে, বেশি করে গাছপালা লাগানো হচ্ছে। শহরের 9 কলোনের পূর্বাঞ্চলে হাসানহাইড পার্কে স্থানীয় পরিষদ 300-এরও বেশি নতুন গাছ লাগিয়েছে। এই গাছগুলো কম জলেই বেঁচে থাকে। Ja, man pflanzt andere Bäume als früher. Es sind bestimmte Arten, einerseits bestimmte Züchtungen, die resistent gegen bestimmte Pilze und andere Schädlinge sind, und zum anderen aber Bäume, die eher aus dem Mittelmeerraum kommen und von denen man annimmt, dass sie mit den klimatischen Bedingungen der nächsten Jahre und Jahrzehnte, dass sie damit dann auch wirklich klarkommen. নতুন গুল্ম লাগানো হয়েছে, এর লক্ষ্য জীববৈচিত্র্য বাড়ানো। কিন্তু জল কোথা থেকে আসবে? মালিদের টাকাই বা কিভাবে জোগাড় হবে? Wir brauchen heute eine deutlich längere Pflegezeit, um junge Bäume überhaupt groß zu kriegen. Früher haben wir gesagt, wir brauchen ungefähr 3 Jahre, noch müssen wir 3 Jahre die Bäume gießen, damit sie dann sich von selber versorgen können. Heute sind es 7 bis 10. তিনি আরও গাছ আর গুল্ম লাগাতে চান, কিন্তু এই কাজ খরচ সাপেক্ষ। শহরের সবখানেই এই একই সমস্যা। Wir haben kein Erkenntnisproblem in der Stadt, aber wir haben ein Umsetzungsproblem. Und alle reden zwar von Masterplänen und davon, was alles passieren muss, aber real fehlt es uns an den finanziellen Mitteln und auch an den personellen Mitteln, um das wirklich umzusetzen. বন্দরে ফিরে আসা যাক। জলের স্তর কমতে থাকায় এখানকার কর্তৃপক্ষ বন্দরের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। হাফেল বা এলবে নদী থেকে জল ঘুরিয়ে এনে কি স্প্রে নদীকে পরিপূর্ণ করা যাবে?
Es gibt Ideen von der Elbe এলবে থেকে স্প্রেতে জল আনার পরিকল্পনা আছে কিন্তু আপনি জানেন এলবেতেও প্রায় জল কমে যায় manchmal haben wir das ganze Jahr keinen Schiffsverkehr auf der Elbe এমন সময় গেছে যখন এলবেতে পুরো বছর জাহাজ চলাচল বন্ধ ছিল তাই এটা সমাধান নাও হতে পারে আমার মনে হয় বেশি জলের সময় নদী থেকে জল বের করে দেওয়া আর চলবে না আমাদের জল জমিয়ে রাখতে হবে যাতে বৃষ্টি না হলে সেই জমানো জল দিয়ে নদী পূর্ণ করা যায় বার্লিনের ব্যবসা বাণিজ্য বাসিন্দা আর শহরকে সবুজ করে তোলার জন্য প্রয়োজনীয় জলের সরবরাহ নিশ্চিত করা দরকার এজন্য উদ্যোগ নেওয়ার ব্যাপারে সবাই একমত জার্মানি থেকে আবারও ফিরবো ভারতে তামিলনাড়ুতে অনেক জলাশয় বা পুকুরে জলের দেখা পাওয়াই কঠিন কেননা কচুরিপানা সেগুলিকে পুরোপুরিভাবে দখল করে নিয়েছে আগ্রাসী প্রজাতির এই জলজ উদ্ভিদ এতটাই ছড়িয়ে পড়ে যে পুকুরে বা খালবিলে অন্যান্য প্রাণীর টিকে থাকাই কষ্টকর হয়ে ওঠে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 24 বছর বয়সী এক পরিবেশবিদ একে বদলানোর চেষ্টা করছেন আগ্রাসী কচুরিপানা থেকে তিনি এমন কিছু তৈরি করছেন যা দেখলে আপনিও অবাক হবেন এটি পরিবেশবিদ সুস্মিতা কৃষ্ণানের গল্প কচুরিপানাকে তিনি প্রাকৃতিক কাগজে রূপান্তরিত করেছেন প্রকৃতি ও মানুষের উভয়ের জন্যই এটি উপকারী একটি সমাধান দেখতে সুন্দর হলেও কচুরিপানা দ্রুত বর্ধনশীল এবং প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর দক্ষিণ আমেরিকা থেকে ভারতে আসা এই উদ্ভিদ অল্প সময় হ্রদ নদী ও জলাভূমি ঢেকে ফেলে স্থানীয় বাস্তুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেয় তামিলনাড়ুর আল্লুর গ্রামের একটি পুকুরের চিত্র কৃষক মুথু একসময় তার কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য এই জলাশয়ের উপর নির্ভর করতেন কিন্তু এখন পুকুরটি কচুরিপানায় ঢেকে গেছে আমার ছাত্র জীবনে এই পুকুরের জল ছিল খুবই পরিষ্কার আমরা এখানে নিয়মিত মাছ ধরতাম পুরো এলাকাটি একসময় কৃষি জমি ছিল মানুষ পুকুরে স্নান করত কিন্তু এখন জল সম্পূর্ণ কালো কচুরিপানা জলাশয়ের অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমিয়ে দেয় জল হ্রাস পায় এবং মশার প্রজননের আদর্শ স্থান তৈরি করে মরা কচুরিপানাও ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা জলের গুণমান নষ্ট করে The International Union for Conservation of Nature জলজ কচুরিপানাকে বিশ্বের প্রথম আগ্রাসী জলজ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে একটি মাত্র গাছ থেকে প্রায় 2000টি বীজ উৎপন্ন হতে পারে উপযুক্ত পরিবেশে হেক্টর পিছু 700 টন পর্যন্ত জলজ কচুরিপানা জন্মাতে পারে এটি নিয়ন্ত্রণ করা না গেলে জলাশয়ের অক্সিজেনের মাত্রা এতটাই কমে যায় যে সমস্ত মাছ মারা যায় এর ফলে বিশাল আকারের অর্থনৈতিক ও বাস্তুতান্ত্রিক ক্ষতি হয় 24 বছর বয়সী এই তরুণ প্রকৃতিবিদ তামিলনাড়ুর দক্ষিণে অবস্থিত তিরুচিরাপল্লী ন্যাশনাল কলেজের সাথে যৌথভাবে এই সমস্যা সমাধানের উপায় খুঁজছেন প্রথমে আমরা জলাশয় থেকে কচুরিপানা সংগ্রহ করি তারপর কেটে পিষে নরম মণ্ড তৈরি করি এরপর আমরা প্রাকৃতিক আঠালো পদার্থ যোগ করি কাগজ তৈরির জন্য বিশেষ ফ্রেম ব্যবহার করি ফ্রেমটি মন্ডে ডুবিয়ে একটি সমতল কাপড়ের উপর ছড়িয়ে দিই এবং শুকাতে দিই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ তৈরি হওয়া কাগজ প্রাকৃতিকভাবে পচনশীল এবং এতে কোনো রাসায়নিক পদার্থ নেই এটি পুরোপুরি উদ্ভিদজাত সুস্মিতা বলছেন 1 কিলোগ্রাম কচুরিপানা থেকে 35টি A4 সাইজের কাগজ তৈরি করা সম্ভব ন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা সরাসরি হাতে কলমে এই প্রযুক্তি রপ্ত করছে সুস্মিতার এই কৌশল স্বনির্ভর কমিউনিটিগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে সীমিত সম্পদ থাকলেও কিভাবে জলজ কচুরিপানা সংগ্রহ করতে হয় তারা তা শিখতে পারে তারা এটি প্রক্রিয়াজাত করে নানা কিছু বানাতে শিখতে পারে আমাদের শিক্ষার্থীরা এই জ্ঞান অর্জন করে সেগুলো গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে দিতে পারে যা তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে সুস্মিতার আশা একদিন ভারতের সব জলাশয় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তার এই পরিকল্পনার মাধ্যমে একটি ক্ষতিকর আগ্রাসী প্রজাতিকে উপকারী সম্পদে রূপান্তরিত করা সম্ভব হচ্ছে কচুরিপানা থেকে কাগজ তৈরির এই ভাবনা আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই জলের অপর নাম যেমন জীবন তেমনি
জীবন এবং প্রকৃতির জন্য তা হুমকির কারণও হয়ে উঠতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে জলের সঙ্গে আমাদের সম্পর্ক আরোই কঠিন হয়ে দাঁড়াতে পারে। তবে মানুষ ঠিকই চ্যালেঞ্জ মোকাবিলার পথ খুঁজে বের করে নেয়, যেমনটা আজকের প্রতিবেদনগুলোতে আমরা দেখলাম। এমন কোনো উদ্যোগ যদি আপনার আশেপাশে চোখে পড়ে তাহলে আমাদেরকে তা লিখে জানাতে ভুলবেন না। একই সঙ্গে ইনস্টাগ্রামে আমাদের DW এনভায়রনমেন্ট চ্যানেলটিও ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।